আসসালামু আলাইকুম। আমি ফারিয়া আছি আপনাদের সাথে ফারিয়াস ফ্যামিলি ব্লগ ইউটিউব চ্যানেল থেকে। কাছে এবং দূরে যে যেখান থেকে আমার আজকের এই ভিডিওটি দেখা শুরু করেছেন, আশা করি সবাই আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন, পরিবার পরিজন নিয়ে নিরাপদে আছেন। আলহামদুলিল্লাহ, আমি আমার পরিবার পরিজন নিয়ে ভালো আছি। যে নিয়ম ফলো করে গৃহিণীরা নির্দিষ্ট সময়ের মধ্যে সংসারের সমস্ত কাজগুলো ধাপে ধাপে শেষ করতে পারবে, তারই উপর আজকের একটি ভিডিও রেডি করেছি। আশা করি আপনাদের কাছে একটু হলেও ভালো লাগবে এবং যে সকল নতুন গৃহিণী আপুরা আছেন, সংসার জীবন মাত্র শুরু করেছেন, আশা করি আপনাদের একটু হলেও উপকারে আসবে। আমি কিভাবে আমার সংসারের কাজগুলো ছোট দুটো বাচ্চা সামলিয়ে নির্দিষ্ট সময়ের মধ্যে ধাপে ধাপে শেষ করি, এতে করে কিন্তু আমার সময় অনেকটা বেঁচে যায়, নিজের জন্য সময় বের করতে পারি। চলুন আপনাদের সাথে আমার আজকের ভিডিওর মাধ্যমে শেয়ার করি। অফ ক্যামেরায় সকালে নাস্তা করে নিয়েছি। আমি সবসময় আমার পুরো বাসাটাকে পরিপাটি করে গোছানোর আগেই ফ্রিজ থেকে মাছ বা মাংস যেটা রান্না করব ফ্রিজ থেকে বের করে রাখি। তো আমি আজকে মাছ রান্না করব, ছোট মাছের চচ্চড়ি রান্না করব। আমার একজন আপুর আবদার ছিল যে ফারিয়া আপু, তুমি ছোট মাছের চচ্চড়ি হাতে মেখে কিভাবে রান্না করো ভিডিওতে শেয়ার করবে। আমাকে ঝুমুর বেগম আইডি থেকে আমার প্রিয় বড় বোন বা ঝুমুর আপু কিন্তু আমার কাছে আবদার করেছিল যে আপু তুমি কিন্তু একদিন আমাকে হাতে মেখে ছোট মাছের চচ্চড়ি রান্না করে দেখাবা। তো যেহেতু আজকে দুপুরের মেনুতে ছোট মাছের চচ্চড়ি রান্না করব, ফ্রিজ থেকে মাছ বের করে রেখে এলাম। তো এই ফাঁকে আমি আমার পুরো বাসাটাকে পরিপাটি করে গুছিয়ে নিব। বেডরুমটাকে আমি সুন্দর করে গুছিয়ে নিয়েছি। চলে এলাম ড্রয়িং রুমে। পাশের ফ্ল্যাটের আপু 4টা গোলাপ ফুল দিয়েছে আপুর গাছের, তো আপু গাছটা কেটে ছোট করবে। তো একটা ফুল নষ্ট হয়ে গিয়েছে, বাকি 3টা আমি সুন্দর করে এখনো সাজিয়ে রেখেছি। তো কেউ কিছু দিলে আমার কাছে ভালো লাগে যত্ন করে রেখে দিতে। আর এটা হচ্ছে একটা ফিশের অ্যাকোরিয়াম ছিল, তো ছোট ছোট কয়েকটা মাছ এনেছিলাম অনেক আগে। তো মাছগুলো মরে যাওয়ার পরে এটা এইভাবেই রেখে দিয়েছি ভিতরে কিছু পাথর দিয়ে। তো দেখতেও ভালোই লাগে, খারাপ লাগে না। আমরা যারা গৃহিণীরা আছি, আমরা যদি সকালবেলা ঘুম থেকে উঠে চিন্তা করে রাখি কোন কাজের পরে কোন কাজটা করব আমাদের সংসারে, তাহলে দেখবেন নির্দিষ্ট সময়ের মধ্যে সংসারের সব কাজ শেষ হয়ে যাবে। আমার যেহেতু ছোট দুটো বাচ্চা আছে, একটা স্কুল গোয়িং, তো দেখা যায় বাচ্চাদেরকে নির্দিষ্ট সময়ের মধ্যে খাবার খাওয়ানো, গোসল করানো থেকে শুরু করে সব কাজই করতে হয়। এছাড়াও দেখা যায় বাড়তি কিছু কাজ থাকে। আমার যেহেতু পাখি, আবার বাগান করতেও আমি ভালোবাসি, তাই আমি আমার সংসারের কাজগুলো প্ল্যান করে ধাপে ধাপে করতে ভালোবাসি। পুরো বাসাটাকে পরিপাটি করে গোছানোর পরে চলে এলাম মেশিনে কাপড় দিতে। তো অনেকগুলো কাপড় জমেছে, বেশিরভাগ কাপড়ই হচ্ছে আমার 2 বাচ্চার। তো ছোট বাচ্চা থাকলে দেখা যায় আসলে অনেক কাপড় জমে, বিশেষ করে আমার ছোট ছানার এত বেশি কাপড় হয়। তো কিছু কিছু কাপড় দেখা যায় আমি গোসলের সময় ধুয়ে নেই, তবে আজকে যেহেতু অনেক বেশি কাপড় জমেছে তো ভাবলাম মেশিনে দিয়ে দিই। রান্না শেষ হওয়ার আগেই দেখা যাবে মেশিনের কাপড়গুলো হয়ে যাবে, আর বারান্দাতে কাপড়গুলো নেড়ে দিলে দেখা যাবে শুকিয়েও যাবে। আর এখন যেহেতু মোটামুটি রোদ ওঠে, মাঝখানে তো বেশ কয়েকদিন এত বেশি বৃষ্টি ছিল, প্রতিদিনই বৃষ্টি নামতো। আলহামদুলিল্লাহ এখন কিন্তু আবহাওয়াটা অনেক বেশি ভালো, অনেক বেশি গরম নেই। মাঝখানে তো তীব্র গরম ছিল, একদমই হাঁসফাঁস অবস্থা। তবে এখন যেহেতু ওয়েদারটা ভালো আছে, কাজ করে অনেকটাই শান্তি। তবে আমার গলার অবস্থা এখনও খারাপ, ঠিক হয় নাই। বেশ অনেক দিন ধরে কিন্তু ঠান্ডাজনিত সমস্যায় ভুগছি। তো আমি মশলা চা খাই, কিন্তু ওষুধ ওইভাবে খাওয়া হয় না। আমার কেন যেন ওষুধ খেতে ভালো লাগে না, একদমই ভালো লাগে না। তো বাবার বাড়িতে বেড়াতে গিয়েছিলাম ঈদের পরে, তারপরে যে এই যে ঠান্ডা গরম লেগেছে, গলার অবস্থা এখনও খারাপ। তবে এখনও কোনো ওষুধ খাওয়াই হয় নাই। তো মশলা চায়ের উপরে আছি, মাঝে মধ্যে দেখা যায় একটু সুস্থ হই, আবার দেখা যায় গলার অবস্থা 12টা বেজে যায়। মাঝখানে তো ফ্রিজ থেকে বের করে আম খেয়েছিলাম, তারপর থেকে একটু বেশি খারাপ অবস্থা ছিল। তবে আলহামদুলিল্লাহ আগের চাইতে অনেকটাই ভালো আছি। বেশ কয়েকদিন ধরে বাটির মধ্যে আমের আচারটা রেখে দিয়েছিলাম। তো গত বছর মা আমের আচার দিয়েছিল, মিষ্টি আচার। তো আপসি সবসময় ফ্রিজ থেকে বের করে খায়। তো গত বছরের আচারটা শেষ হয়ে গিয়েছে, এবার কিছু আচার বানিয়েছিলাম আমের। তো সেই আমের আচারটায় বড় ডিব্বার মধ্যে রেখে দিলাম, আপসি খাবে। তো ছেলে বাচ্চারা যে এত বেশি আমের আচার খেতে পছন্দ করে আমার জানা ছিল না। আমাদের বাসায় আচার দেখা যায় আমি খুব একটা খাই না, কিন্তু আমার ছেলেটা খুব বেশি পছন্দ করে আচার। আর আপসির আব্বু হচ্ছে টক ঝাল মিষ্টি আচারটা খেতে পছন্দ করে।
খিচুড়ির সাথে। তবে আমার কাছে তেঁতুলের আচার, বড়ইয়ের আচার খেতে বেশি ভালো লাগে কেন জানি। তো আগের যে ডিব্বাটা ছিল সেটার মধ্যে রেখে দিলাম, যেহেতু ডিব্বার নিচে অনেকটাই গুড় ছিল। তো নতুন আচারটা রেখে তারপর রোদে দিয়ে দিব। আমার বারান্দাতে যেহেতু মোটামুটি ভালোই রোদ আসে, পশ্চিমমুখী বাসা হওয়াতে অনেকটাই সুবিধা পাওয়া যায়। তো কিছু জিনিসপত্র আমি বারান্দাতে শুকাতে দিতে পারি, যেমন আজকে আচার শুকাতে দিব। আর মাঝখানে আমি শুকনা বড়ইও শুকিয়েছিলাম বারান্দাতেই। যেহেতু দুপুরের পরে অনেক রোদ থাকে, তো কষ্ট করে আর ছাদে যেতে হয় না। এরই মধ্যে কিন্তু আফসিকে গোসল করি রেডি করে দিলাম স্কুলের জন্য, যেহেতু ওর স্কুল শুরু হয় বেলা 11:15 থেকে। তো সকালে নাস্তা করার পরে ভারী কিছু আর খেতে চায় না, কোনোভাবেই তাকে ভাত খাওয়ানো যাবে না, সে একদমই ভাত খেতে চায় না, এটা সেটা খেতে চায়। আমার বাচ্চাদের কথা কি আর বলবো, ওদেরকে নিয়ে কোথাও বেড়াতে গেলে বা বাসায় কেউ বেড়াতে আসলে সবার একই প্রশ্ন, বাচ্চাদের এই অবস্থা কেন, খেতে দেন না। তো সবাইকে কি করে বোঝায়, আমার বাচ্চারা কিন্তু একদমই মাংস খেতে পছন্দ করে না। আর আফসি তো বিশেষ করে মাংস রান্না করলে বেছে বেছে গলার হাড় পা এগুলো খায়। আর যদি মাংস দিয়ে আমি ওদেরকে মিট বল বা বিশেষ কিছু বানিয়ে দিই তখন হয়তো একটু খায়, এছাড়া মাংস একদমই খেতে চায় না। অন্যদিকে যেহেতু আমাদের দুজনেরই স্বাস্থ্য ভালো, তো সবাই ভাবে বাসার সব খাবার মনে হয় আমরা দুজনেই খেয়ে ফেলি, আর বাচ্চারা শুকনা পাতলা। তবে আমার কাছে মনে হয় বাচ্চাদের স্বাস্থ্য থেকে সুস্থ থাকাটা অনেক বেশি ইম্পর্টেন্ট। তো যাই হোক, আফসিকে আজকে টিফিনে নুডলস রান্না করে দিয়েছি। তো আমি সবসময় চেষ্টা করি আমার বাচ্চাকে বাসার তৈরি খাবারই টিফিনে দিতে। তবে মাঝে মধ্যে আবার একটু দেখা যায় বার্গার বানিয়ে দিই বা মাঝে মধ্যে কেক বানিয়ে ওকে টিফিনে দিই। একই ধরনের টিফিন বাচ্চারা প্রতিদিন খেতেও চায় না, তো মাঝে মধ্যে একটু ভিন্নতা এনে দিলে কিন্তু বেশ পছন্দ করে। আফসি স্কুলে চলে যাওয়ার পরে চলে এলাম কিচেনে আজকে দুপুরে রান্না বান্না করতে। আর আমি সবসময় দুপুরে রান্না করতে আসার আগে দেখা যায় পুরো বাসাটাকে পরিপাটি করে গুছিয়ে বা সংসারের বাকি যে কাজগুলো থাকে সেই কাজগুলো কমপ্লিট করে তারপরে কিচেনে আসি। আমার কাছে মনে হয় বাসাটা গোছানো থাকলে বা অন্য সব কাজগুলো করা থাকলে ঘরে, তাহলে কিন্তু রান্না বান্না করেও শান্তি, রান্নাতেও মন বসে। আবার হুটহাট করে যদি কেউ চলে আসে তাহলে কিন্তু বাসাটাও গোছানোই থাকে। আজকে আমি হাতে মেখে ছোট মাছের চচ্চড়ি রান্না করব। আমি সবসময় কিন্তু মাছ পরিষ্কার করার সময় লবণের পাশাপাশি একটু হলুদ দিয়ে ভালো মতো মাছটাকে ধুয়ে নেই। এভাবে যদি লবণ আর হলুদ দিয়ে মাছটাকে ভালো মতো ধুয়ে নেওয়া হয় তাহলে কিন্তু দেখবেন মাছের যে আষ্টে গন্ধটা থাকে সেই গন্ধটা থাকে না, খুব তাড়াতাড়ি মাছ পরিষ্কার হয়ে যায়। পাঁচমিশালি ছোট মাছ ভালো মতো ধুয়ে সামান্য লবণ হলুদ মেখে চলে এলাম সবজি কাটতে। আজকে ধুন্দুল আলু বেগুন দিয়ে ছোট মাছের চচ্চড়ি রান্না করব। তো অল্প করে বেগুন দেব, যেহেতু আফসির আব্বু বেগুন খেতে খুব একটা পছন্দ করে না। আর সাথে এখানে ধুন্দুলও কেটে নিয়েছি। তো বেগুন দিয়ে ধুন্দুল দিয়ে বা আলু দিয়ে ছোট মাছের চচ্চড়ি রান্না করলে কিন্তু খেতে সবচেয়ে বেশি ভালো লাগে। আর যেহেতু গতকালকের গরুর মাংস রান্না করা আছে, তো আলহামদুলিল্লাহ আজকে আমাদের এই দুই পদ দিয়ে হয়ে যাবে। আমার কাছে ছোট মাছের চচ্চড়ি খেতে অনেক বেশি ভালো লাগে। আমার গত দিনের ভিডিওতে ঝুমুর বেগম আইডি থেকে আমার প্রিয় ঝুমুর আপু কমেন্ট করেছিলেন, ফারি আপু তুমি কেমন আছো, তোমার পরিবারের সবাই কেমন আছে আপু, তোমার কথা শুনতে ভালো লাগে, তোমার কথা শুনলে মন ভালো হয়ে যায়। আপু আমার জন্য দোয়া করিও, আপু একদিন হাতে মেখে ছোট মাছের চচ্চড়ি রান্না করে দেখাবা প্লিজ প্লিজ প্লিজ। তো আপু অনেক বড় একটা কমেন্ট করেছিলেন, আমার এই মুহূর্তে ঠিক মনে পড়ছে না, তার জন্য আপু আমি দুঃখিত। তো আজকে আপুর আবদারে ছোট মাছের চচ্চড়ি রান্না করে দেখাবো। সবজির মধ্যে আমি পরিমাণ মতো পেঁয়াজ কুচি দিয়েছি, আর যেহেতু ঝাল ঝাল করে চচ্চড়িটা রান্না করব পরিমাণ একটু বেশি করে কাঁচামরিচ দিয়েছি, সামান্য একটু মরিচের গুঁড়া দিয়েছি, আর সাথে লবণ দিয়েছি পরিমাণ মতো, ধনিয়া গুঁড়া দিয়েছি, আর সাথে পরিমাণ মতো হলুদের গুঁড়া দিয়েছি, লবণ দিয়েছি, আর বেশি করে সরিষার তেল দিয়ে ভালো মতো হাতে মেখে নিব। তো এমনভাবে মেখে নিতে হবে যেন হাতের মাখাতেই সবজিটা অনেকটা নরম হয়ে যায়। বিশেষ করে এখানে যে ধুন্দুল আর বেগুন দিয়েছি, তো হাতে মাখাতে কিন্তু সবজিটা অনেকটা নরম হয়ে যাবে। তখন হাত ধুয়ে সামান্য একটু পানি দিয়ে কিন্তু উপর দিয়ে মাছ দিয়ে রান্না করলে দেখবেন হাতে মেখে চচ্চড়িটা খেতে অনেক বেশি মজার হয়। আমরা যারা ফরিদপুরের মানুষ আছি আমরা কিন্তু চচ্চড়িতে বেশি করে ঝাল লবণ খেতে পছন্দ করি।
তো জানি না আমার রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগবে বা আমার আজকে ব্লগ ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগবে। অনেকটা কষ্ট নিয়ে আজকেও ভয়েস দিয়েছি, যেহেতু গলা কিন্তু আমার পুরোপুরি একদমই ঠিক হয় নাই। তো একটানা যখন গরমের মধ্যে বসে ভয়েস দেয় তখন কিন্তু গলার অবস্থা আরও খারাপ হয়ে যায়, মাঝে মধ্যে বুঝতে পারছেন কণ্ঠটা একটু অন্যরকম হয়ে যাচ্ছে। তো আসলে অনেকটা কষ্ট নিয়ে আমরা ভিডিওতে ভয়েস দেই বা আমরা যারা ব্লগার আছি অনেকটা কষ্ট করে একটা ভিডিও রেডি করি। তো যখন ভিডিওটা টানাটানি করে দেখা হয় বা 1 মিনিটের মাথায় এসে বলা হয় পুরো ভিডিওটা দেখে নিলাম, ভালো লাগলো, সত্যি বলছি মনটাই ভেঙে যায়, খুব খারাপ লাগে। আমি যখন আমার ভিডিওর অ্যাভারেজ ভিডিওশন চেক করি এত কম, কি আর বলবো, তখন আর ভিডিও রেডি করতে ভালো লাগে না। কারণ আমরা সবাই কম বেশি জানি একটা ভিডিও রেডি করতে কতটা কষ্ট লাগে। তো আজকে অনেক কষ্ট নিয়ে কিছু কথা আপনাদের সাথে শেয়ার করলাম, প্লিজ কেউ কিছু মনে করবেন না, আমি সবাইকে উদ্দেশ্য করে কথাগুলো বলিনি। তো যাই হোক, একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর প্লিজ আমাকে একটা ন্যূনতম সময় দিয়ে যাবেন, আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে। তো যাই হোক, আমি এখানে ছোট মাছের চচ্চড়ি চুলায় বসিয়ে দিলাম, হাত ধুয়ে সামান্য একটু পানি দিয়েছি, আর সবজি থেকে যে পানি উঠবে এতেই কিন্তু ছোট মাছের চচ্চড়িটা রান্না করা হয়ে যাবে। আজকে যেহেতু একটা আইটেমই রান্না করেছি, তো রান্না বান্নার খুব একটা ঝামেলা ছিল না। আর এই তো আমার ছোট মাছের চচ্চড়ি রান্না করা শেষ, তো একটা বাটিতে বেড়ে নিব। রেবার অনুসন্ধান আইডি থেকে প্রিয় রেবা আপু কমেন্ট করেছিলেন, ফারু আপু তোমার ঠান্ডা এখনো সারেনি? আমার মাও এভাবে লবঙ্গ রেখে দেয়। মাশাল্লাহ, কি সুন্দর গাওয়া ঘি বানিয়ে নিলে বাসায়, মাকে বলতে হবে যেন মাও বাসায় এভাবে বানায়। তো আমি যেহেতু গত ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করেছিলাম আমি কিভাবে বাসায় গাওয়া ঘি বানাই, এছাড়া কিন্তু বেশ কয়েকটা কিচেন টিপস আপনাদের সাথে শেয়ার করেছিলাম। সেই ভিডিওটা সবাই অনেক বেশি পছন্দ করেছেন, আপুরা সুন্দর সুন্দর কমেন্টও করেছেন। বিশেষ করে আমার বাসায় খাঁটি গাওয়া ঘি বানানোর বিষয়টা কিন্তু সবাই অনেক বেশি পছন্দ করেছেন। কিছু কিছু আপু আমাকে কমেন্ট করেছেন, ফারিয়া আপু তোমার মতো করে বাসায় একদিন ঘি বানাবো ইনশাল্লাহ। আবার অনেক আপু কিন্তু বলেছেন যে আপুরাও বাসায় এভাবে ঘি বানায়। যখন কোনো ভিডিওতে কোনো কিছু শেয়ার করি আর সেটা আপুর অনেক বেশি পছন্দ করেন, বলেন যে আপু তোমার কাছ থেকে অনেক কিছু শিখেছি, সত্যি বলছি এত বেশি ভালো লাগে, তখন মনে হয় কষ্ট করে যে একটা লাইফস্টাইল ব্লগ ভিডিও আপনাদের মাঝে শেয়ার করছি সার্থক হয়েছে। আমরা কিন্তু আমাদের বড় আপুদের কাছ থেকে অনেক কিছু শিখেছি, ব্লগার বিডি হেলেন আইডি থেকে আমাদের প্রিয় হেলেন আপুর কাছ থেকেও কিন্তু আমি অনেক কিছু শিখেছি, কিভাবে নিজের বাসাটাকে পরিপাটি করে গুছিয়ে রাখতে হয়, সাথে নিজেকেও ভালো রাখতে হয়। আপুর ভিডিও দেখলে কিন্তু অনেক বেশি ভালো লাগে, মনটাই ভালো হয়ে যায়। আপু কিন্তু খুবই মিষ্টি এবং অনেক ভালো একজন মানুষ। আমাকে গত ভিডিওতে কমেন্ট করেছিলেন, ফারু প্রতিনিয়ত তোমার কাছ থেকে অনেক কিছু শিখছি। তো কি যে বলো না আপু, তোমার কাছ থেকে কিন্তু আমি অনেক কিছু শিখেছি, তুমি খুবই ভালোবাসার একজন মানুষ, অনেক দোয়া রইল তোমার জন্য। তো যাই হোক, রান্নাবান্না শেষ করে গোসল নামাজ শেষ করে খেতে বসেছি ছোট মাছের চচ্চড়ি দিয়ে, আর সাথে আমার বারান্দা থেকে 2টা কাঁচামরিচ নিয়ে এসেছি। তো এই কাঁচামরিচ খেতে খুব একটা ঝাল না, কিন্তু খেতে খুব মজার। আর সাথে গতকালকে যে গরুর মাংস ছিল সেখান থেকে কিছুটা তরকারি নিয়েছি। তো জানি না কে এতক্ষণ অনেক ধৈর্য নিয়ে কষ্ট করে আমার পুরো ভিডিওটি দেখে যাচ্ছেন বা এখনো কি আমার সাথে আছেন কিনা। অনেক কষ্ট করে ভয়েস দিয়েছি, তো ভুল ত্রুটি হলে প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। সকলে সুস্বাস্থ্য আর দীর্ঘায়ু কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই অনেক ভালো থাকবেন, পরিবার পরিজন নিয়ে নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।